নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সুজাতা চলে এসেছি আরও একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করার জন্য আমাদের সত্যি ভৌতিক ঘটনার 4th এপিসোডে। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা প্রেস করে দাও আপডেটসের জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে জানিও। আর কেউ যদি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাও তাহলে আমাদের ইমেল করতে পারো সত্যি ভৌতিক ঘটনা @gmail.com-এ। এটা আমি ডেসক্রিপশন বক্সেও মেনশন করে দেবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের ঘটনাটা শুরু করি। আজকে আমি তোমাদের যে ঘটনাটা শোনাতে চলেছি সেটা ভৌতিক আর তার সাথে একটু ট্র্যাজেডিও আছে। একটা পুরো পরিবার কিভাবে নষ্ট হয়ে যেতে পারে সেটা এই গল্পটা শুনলে বুঝতে পারা যায়। এই বীভৎস মর্মান্তিক ঘটনাটা আমার এক চেনা জেঠুর সাথে ঘটেছিল। আমার নিজের কাকা, উনি স্কুলের হেড টিচার। আমি স্কুলের নামটা বলছি না সঙ্গত কারণে। আর সেই স্কুলে গ্রুপ সি তে কাজ করতেন বিভাস জেঠু। এখন অবশ্য উনি রিটায়ার্ড। বিভাস জেঠুর বাড়ি মিদনাপুর ডিস্ট্রিক্টে। ওখানে জেঠুর বাবা মা থাকতেন। কিন্তু যে স্কুলে উনি চাকরি করতেন সেটা কলকাতাতে। ওদের আর্থিক অবস্থা সেরকম ভালো ছিল না। গ্রামে যৎসামান্য কিছু জমি ছিল আর জেঠুর এই স্বল্প ইনকাম। এই কারণে জেঠু ডেলি প্যাসেঞ্জারি করতেন। সালটা 1980। জেঠু যখন চাকরি পান, প্রথম 1 বছর খুব ভালোভাবে কেটে যায়। এরপর 1981-তে জেঠুর বাবা মা দেখাশোনা করে জেঠুর বিয়ে দেন। মিলি জেঠিমা খুব ভালো মানুষ, আমাদের বাড়িতে এসেছেন বেশ কয়েকবার জেঠুর সাথে। বিয়ের পর প্রথম কিছু বছর জেঠিমা গ্রামের বাড়িতেই থাকতেন। একে একে জেঠুর দুটো মিষ্টি সন্তান জন্মায়, এক ছেলে আর এক মেয়ে। ছেলের নাম শিবু আর মেয়ের নাম রুমি। ওদের পড়াশোনা শুরু হওয়ার পর জেঠু বুঝতে পারেন যে যদি কলকাতার দিকে ওনারা আসতে পারেন তাহলে খুব ভালো জায়গা থেকে ওদেরকে পড়াশোনা করানো যাবে, ওদের ফিউচার খুব ভালো হবে। এই ভেবে কলকাতার দিকে জেঠু ভাড়া বাড়ি দেখতে শুরু করেন, কারণ সেই সময় ওনার পক্ষে বাড়ি কেনাটা সম্ভব ছিল না। বেশ কিছুদিন কেটে যায়। হাওড়ার দিকে একটা বাড়ির খোঁজ পান জেঠু। বাড়িওয়ালার সাথে ওনার কথা হয়। বেশ কম টাকাতেই ওরা বাড়িটা দিতে রাজি হয়ে যান। দোতলা একটা বাড়ি, তার একতলাটা ভাড়া দেবে, যেখানে 3টে রুম আছে, একটা ছোট ডাইনিং, রান্নাঘর। বেশ ভালোই। দেখেই জেঠুর পছন্দ হয়ে যায়। ঠিক করেন দাদু ঠাকুমা জেঠিমা আর বাচ্চাদেরকে নিয়ে এখানেই এসে উঠবেন। জেঠুর মনটা বেশ খুশিই ছিল বাড়িটা পেয়ে। কিন্তু বেরোনোর সময় পাশাপাশি কিছু লোক জেঠুকে ডেকে বলে, এই বাড়িটা কিন্তু নেবেন না, এটার বদনাম আছে। জেঠু জানতে চান কি রকম বদনাম। তো ওরা বলে যে যারাই কিন্তু এখানে আসে 2-4 দিনের বেশি তারা থাকতে পারে না। আগে অনেকবার এরা ভাড়া দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। জেঠু সেসব শুনে ওখান থেকে বিদায় নেয়। মনে মনে কথাগুলোকে একটুও পাত্তা দেয় না। এক তো এত কমে এতটা জায়গা পাচ্ছে যেখানে সবাইকে নিয়ে থাকা যাবে, টাকাটাও বেশ কম জেঠুর সাধ্যের মধ্যে। এই সুযোগটা জেঠু হাতছাড়া করতে চায় না। যথারীতি সব উপেক্ষা করে দিনক্ষণ দেখে ওরা বাড়িটাতে শিফট করে। প্রথম কয়েকদিন বেশ শান্তিতে কেটে যায়। শিবুকে জেঠু নিজের স্কুলেই ভর্তি করিয়েছিলেন। সকালবেলা জেঠু আর শিবু ওরা বেরিয়ে যেতেন একসাথে। জেঠিমা দাদু ঠাকুমা আর রুমি ওরা থাকতো বাড়িতে। খুব খুশি ছিলেন ওরা। একতলাটা ভাড়া পেয়েছিলেন ঠিকই, কিন্তু দোতলাতে একটা চাতাল মতন জায়গা ছিল, সেটাতেও ওরা যাওয়া আসা করতে পারতেন। বাচ্চা দুটো ওখানে গিয়ে খেলতো। একটা ছোট বাগানও ছিল তার সাথে। সবাইকে নিয়ে বেশ একটা সুখী পরিবার। কিন্তু এই খুশি বেশি দিন স্থায়ী হলো না। একটা কালো ছায়া যেন ওদের পরিবারটা পুরো শেষ করে দিল। ঘটনার সূত্রপাত হয় জেঠুর কিছু স্বপ্ন দেখা দিয়ে। জেঠু রোজ রাতেই কিছু ভয়ানক স্বপ্ন দেখতেন, কিন্তু ঘুম থেকে ওঠার পর আর সেটা মনে থাকতো না যে উনি ঠিক কি দেখেছিলেন। এটা প্রায় রোজই হতে শুরু করলো। একদিন বিকালে রুমি আর শিবু দোতলার চাতালে খেলছিল। খেলা শেষ করে রুমি নেমে এসে জেঠিমাকে বলে, মা, ও বলছে এখান থেকে আমাদের চলে যেতে, না হলে সবাইকে মেরে ফেলবে। জেঠিমা অবাক হয়ে যান যে এরকম কথা রুমিকে কে বলবে। উনি জানতে চান, কে বলেছে তোকে এইসব কথা? রুমি বলে, আরে ওই যে দিদিটা দোতলাতে আসে, আমি আর দাদা যখন ওখানে খেলি।
জেঠিমা কিছুটা চিন্তাতে পড়ে যান যে দরজা তো ভেতর থেকে বন্ধ থাকে, কি করে অন্য বাচ্চা এই বাড়িতে ঢুকবে। কিন্তু রুমিকে সেটা বুঝতে না দিয়ে জেঠিমা বলেন, আরে ওসব নিয়ে ভাবিস না, আমরা তো সবাই আছি, কিচ্ছু হবে না। রুমি কিছু না বলে পড়তে চলে যায়। ওই দিনই রাতে ঘুমানোর সময় জেঠিমা একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, যে রুমি আর শিবু ওরা চাতালে খেলছে। হুট করে একটা মেয়ে শিবুকে ধাক্কা দেয়, আর শিবু সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। জেঠিমা চমকে ঘুম থেকে উঠে বসেন খাটে, বিছানার পাশ থেকে জলের জাগটা নিয়ে একটু জল খান। এরকম একটা বাজে স্বপ্ন দেখে জেঠিমার দুশ্চিন্তা শুরু হয় ওদেরকে নিয়ে। তারপর উনি বুঝতে পারেন যে রুমির কথাটা নিয়ে উনি একটু বেশি ভেবে ফেলেছেন, সেই জন্যই এরকম স্বপ্ন দেখেছেন। আসলে আমরা যেটা নিয়ে বেশি ভাবি সেটাই অবচেতন মন আমাদেরকে দেখায়। এটা ভেবে জেঠিমা অতটা গুরুত্ব না দিয়ে শুয়ে পড়েন। কিন্তু এটা যে অবচেতন মনের ভাবনা ছিল না, সেটা পরিষ্কার হয়ে যায় পরের দিনই। রুমি আর শিবু খেলছিল চাতালে। সেই সময় হঠাৎ করে রুমি শিবুকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয়। স্বস্তির ব্যাপার যে খুব একটা বেশি চোট আসেনি, একটু মাথাতে কেটে গেছে শুধু। জেঠু আর জেঠিমা রুমিকে প্রচন্ড বকা দেন, যে এটা কি ধরনের খেলা, তুমি দাদাকে ফেলে দিচ্ছ। রুমি ছোট মানুষ, বেচারা কান্নাকাটি করতে থাকে বকা খেয়ে, আর বারবার শুধু এটাই বলে, আমি করিনি মা, ওই দিদিটা। কিন্তু কেউ ওর কথাতে পাত্তা দেয় না, ভাবে নিজের দোষ ঢাকার জন্য অন্য কারুর নাম দিতে চাইছে। শেষ অবধি দাদু আর ঠাকুমা এসে রুমিকে অন্য ঘরে নিয়ে যায় বকা থেকে বাঁচানোর জন্য। এরপর কিছুদিন কেটে যায়, কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি। এরপর দাদু ঠাকুমা শিবুকে নিয়ে গ্রামের একটা পুজোতে যায়। জেঠু ছুটি পাননি, তাই জেঠিমা, রুমি আর জেঠু এরা বাড়িতেই থেকে যান। একদিন জেঠু স্কুল থেকে ফিরে দেখেন যে বাড়ি অন্ধকার, সন্ধে হতে যায়, কিন্তু কোনো লাইট এখনো জেঠিমা জ্বালেনি। তো জেঠু ঘরে ঢুকে জেঠিমার খোঁজ করতে থাকেন। দেখেন দাদুদের ঘরে জেঠিমা শুয়ে আছে, রুমি পাশে বসে আছে একটা বই নিয়ে। জেঠু রুমিকে বলেন, কিরে তোর মায়ের কি শরীর খারাপ নাকি? রুমি বলে ওঠে, জানি না, মা অনেকক্ষণ ধরে শুয়ে রয়েছে, আমি ডেকেছি ওঠেনি। জেঠু একটু থতমত হয়ে যান। তারপর উনি জেঠিমাকে ডাকেন, কিন্তু কোনো সাড়া নেই। অনেকবার ডাকার পরও কোনো সাড়া পাওয়া যায় না। এরপর জেঠিমার পালসটা চেক করে জেঠুর মাথায় আকাশ ভেঙে পড়ে। পালস নেই। জেঠু কিছু বুঝে উঠতে না পেরে ডাক্তার ডাকেন। ডাক্তার এসে বলেন যে জেঠিমা মারা গেছেন। আরও একটা ব্যাপার যেটা ডাক্তার লক্ষ্য করেন, যে জেঠিমার গলাতে আঙুলের দাগ। উনি ডেথ সার্টিফিকেট দেন না, জানান যেটা পুলিশ কেস। বাড়িতে পুলিশ আসে, জেঠিমার দেহটা পোস্টমর্টেমে নিয়ে যাওয়া হয়। একটা হাসি খুশি সুখী পরিবার, হঠাৎ করেই এদের জীবনে যেন অন্ধকার নেমে আসে। দুটো ছোট ছোট বাচ্চা, তাদের মাথার ওপর থেকে মায়ের ছায়া সরে যায়। দাদু ঠাকুমাকে খবর দেওয়া হয়। ওরা এই মর্মান্তিক ঘটনাটা জানতে পেরে গ্রামের বাড়ি থেকে তৎক্ষণাৎ ফিরে আসেন শিবুকে নিয়ে। পোস্টমর্টেমে পাওয়া যায় যে জেঠিমার মৃত্যু শ্বাসরোধের জন্যই হয়েছে, গলা টিপেই হত্যা করা হয়েছে জেঠিমাকে। কিন্তু কে করবে? রুমি ছাড়া তো বাড়িতে কেউ ঢোকেনি, আর রুমির পক্ষে তো এটা করা সম্ভবই নয়। বেশ কিছুদিন কেটে গেছে, এই ঘটনার কোনো সুরাহা হয়নি। রুমিকে যতবারই জিজ্ঞাসা করা হয় এই ঘটনাটা নিয়ে, ও কিছু অসংলগ্ন কথা বলতে থাকে, রেগে যায়, অদ্ভুত আচরণ করে, কিন্তু সঠিক কোনো উত্তর দেয় না। কেউই বুঝে উঠতে পারে না যে সেদিন আসলে কি হয়েছিল। যাই হোক, পুলিশের সহযোগিতাতে রুমিকে ডাক্তার দেখানো হয়। ওর কিছু সাইকিয়াট্রিক ওষুধ শুরু হয়। জেঠুরা ওই বাড়িতে আর থাকতে পারে না। জেঠিমার স্মৃতিগুলো জেঠুকে যেন কুড়ে কুড়ে খেতে থাকে। ওরা ওই বাড়িটা ছেড়ে চলে যায়। এরপর কেটে যায় অনেকগুলো বছর। দাদু ঠাকুমা আর বেঁচে নেই। জেঠু রিটায়ার্ড। শিবু রুমি দুজনেই সেটেলড। শিবু বিদেশে থাকে কাজের সূত্রে, রুমি একটা স্কুলে পড়ায়। ওর বিয়ে হয়েছে 2 বছর আগে, একটা ছোট বাচ্চা মেয়েও আছে। শিবু ফিরেছে পুজোর সময়। সবাই ওরা এক জায়গাতে হয়েছে, বেশ ভালো একটা হাসি গল্প চলছে। এর মাঝে জেঠিমার কথা ওঠে। শিবু বলে, তুই তো ছিলি মায়ের সাথে ওই দিন, তারপর এরকম হয়ে গেল মায়ের। আমি কিছুতেই এটা ভুলতে পারি না। মনে হয় আমি যদি মায়ের সাথে থাকতাম, এরকম কিছু হতে দিতাম না মায়ের সাথে। বাকিরা কেউ কিছু বলে না, কিন্তু চুপ করে থেকে
একরকম শিবুকে সাপোর্টই করে। রুমি এটা বুঝতে পেরে প্রচন্ড রেগে যায়। ওর মনে হতে থাকে যেন ওর জন্যই মা মারা গেছে। ও ওখান থেকে উঠে চলে যায়। এরপর রুমি খোঁজ করতে থাকে যে ওই বাড়িটা খালি আছে কিনা, যেখানে তারা আগে ছিল। খোঁজ পেয়ে যায় কিছুদিনের মধ্যেই। এখনো বাড়িটা খালিই আছে। আগের বাড়িওয়ালা মারা গেছেন, ওনার ছেলেরা আছে যারা ভাড়া দিতে চাইছে বাড়িটা। রুমি ওর স্বামীকে জানায়, আমরা এই বাড়িটাই ভাড়া নেব, ওখানেই থাকবো, আমার মায়ের স্মৃতি আছে ওখানে। ওর বর রাজি হয় না, কিন্তু রুমি প্রচন্ড ঝামেলা শুরু করে। খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, চিৎকার চেঁচামেচি শুরু করে। বাধ্য হয়ে ওর বরকে রাজি হতেই হয় ওই বাড়িটা নেওয়ার জন্য। 1 সপ্তাহের মধ্যে ওরা সেই বাড়িতে শিফট করে যায়। জেঠু, শিবু কারোরই ব্যাপারটা ভালো লাগে না, কিন্তু রুমির সেই আগের মতন ঝামেলা করাটাকে ওরা ভয় পায়। তাই বাধ্য হয়ে মুখ বুজে থাকতে হয় ওদের। এই বাড়িতে শিফট করাটা যে রুমির জীবনে একটা চরম বাজে ডিসিশন ছিল, সেটা আবারও প্রমাণ করে দেয় এই বাড়িটা। এখানে কিছু তো আছে যে চায় না এই বাড়িতে কেউ থাকুক। বাড়িতে শিফট করার পর 2 সপ্তাহের মধ্যেই ঘটে যায় আরও একটা মর্মান্তিক ঘটনা। একদিন হুট করে রুমির ছোট মেয়েটা ছাদ থেকে পড়ে মারা যায়। এই আকস্মিক ঘটনাটা সবাইকে প্রচন্ড রকমভাবে আহত করে। আবারও সেই একই প্রশ্ন থেকে যায়, এটা কি করে ঘটল? কিন্তু এইবার প্রতিবেশীদের থেকে ওরা জানতে পারে যে রুমি ওর মেয়েকে নিয়ে ছাদে দাঁড়িয়েছিল। হুট করে ওই বাচ্চাটাকে ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। রিপোর্টে এসেছিল ইন্টারনাল ব্লিডিং এর জন্য বাচ্চাটা মারা গেছে। জেঠু বুঝতে পারে রুমির অসুস্থতা আবার ফিরে এসেছে। ওর বরকে জানানো হয় ব্যাপারটা। রুমির বর দিনেশ ওর সাথে আর থাকতে রাজি হয় না। নিজেদের একমাত্র মেয়ের মৃত্যুর জন্য যে দায়ী, তার সাথে ও আর থাকতে পারবে না। কিছুদিনের মধ্যে দিনেশের পাঠানো ডিভোর্স নোটিশ পায় জেঠুরা। তখন রুমি মেন্টাল হসপিটালে, ওর ট্রিটমেন্ট চলছে। জেঠু কান্নাতে ভেঙে পড়ে। এই বাড়িটা ওদের পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে। কেন যে রুমি আবার এলো এই বাড়িতে, কেন যে জেঠু ওকে আটকালো না, এটা বারবার ভেবে নিজেকেই এর জন্য দায়ী করতে থাকে জেঠু। এই বাড়ির সাথে রুমির যেন একটা অদ্ভুত কানেকশন তৈরি হয়েছে। দূরে থাকলে ও পুরোপুরি সুস্থ থাকে, কিন্তু এই বাড়িতে পা দিলেই ও একটা সম্পূর্ণ আলাদা মানুষ। জেঠু আর রাগ চেপে রাখতে না পেরে বাড়িওয়ালার সাথে দেখা করতে যায়। এই বাড়ির কি ইতিহাস সেটা জানতেই হবে। এভাবে ওদের লাইফটা পুরো শেষ করে দিল এই একটা অভিশপ্ত বাড়ি। বাড়িওয়ালার ছেলেরা প্রথমে কিছু জানাতে চায়নি, কিন্তু শিবু আর জেঠু ওদেরকে চেপে ধরতেই আসল ঘটনাটা জানা যায়। ঘটনাটা জেঠুরা এই বাড়িতে আসার 10 কি 11 বছর আগের ঘটনা। একটা ফ্যামিলি থাকতো এখানে, হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চা মেয়ে। হাজব্যান্ড প্রচন্ড ড্রিঙ্ক করত, আর রোজ রাতে কাজ থেকে ফিরে বউ আর মেয়েকে খুব মারধর করত। অনেকবার হসপিটালেও ভর্তি করাতে হয়েছিল ওই মহিলাকে, কিন্তু উনি স্বামীর নামে কোনোদিনই কোনো কমপ্লেন করতে চাননি। তাই জন্যই প্রতিবেশীরা সাহায্য করতে চাইলেও কিছু ওনাদের কাছে উপায় ছিল না। প্রচন্ড অত্যাচারের মধ্যে দিয়ে কাটছিল মা আর মেয়ের জীবন। কিন্তু একদিন এই অত্যাচার চরম সীমাতে পৌঁছে যায়। খুব ছোট একটা ব্যাপার নিয়ে ঝামেলা শুরু হয়, কিন্তু লোকটি নিজের বউ আর মেয়েকে মারধর করতে করতে শেষে মার্ডারই করে ফেলে। তারপর তারপর নিজে বাঁচার জন্য ওদের গায়ে আগুন জ্বালিয়ে সেই বাড়ি থেকে ফেরার হয়ে যায়। এরপর ওই বাড়িটা অনেক দিন খালি পড়েছিল। তারপর বাড়িওয়ালারা বাড়িটা ভাড়া দেবার চেষ্টা শুরু করেন, কিন্তু যেই আসে ওই বাড়িতে তাদের কেউই সেখানে বেশি দিন থাকতে পারে না। এরকম একটা হৃদয় বিদারক ঘটনা শুনে শিবু আর জেঠু স্তম্ভিত হয়ে যায়। জেঠু ঠিক করে সে তান্ত্রিকের দ্বারস্থ হবে। জেঠু নিজের দিক থেকে সব রকম চেষ্টা করে রুমির ওপর থেকে এই বাড়িটার প্রভাবটা কাটানোর জন্য। তান্ত্রিক, মৌলবি কেউ বাদ যায় না যার কাছে জেঠু সাহায্যের জন্য যায়নি। কিন্তু একটা ব্যাপার বড়ই অবাক লাগে, এই বাড়িতে পুজো হবার কিছুদিন রুমি সম্পূর্ণ সুস্থ থাকে, কিন্তু হঠাৎ করে কিছুদিন বাদে বাড়ি থেকে উধাও হয়ে যায়, আর তাকে পাওয়া যায় এই বাড়িতে। এই ঘটনাটা বারবার ঘটতে থাকে। কিছুতেই যেন রুমিকে এই বাড়ি থেকে আলাদা করে রাখা যায় না। জেঠুর চেষ্টা ব্যর্থ হয়ে যায়।
রুমি শেষ পর্যন্ত এই বাড়িতেই এসে থাকা শুরু করে। জেঠু হাজার চেষ্টা করেও তাকে এই বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে যেতে পারে না। এরপর কেটে গেছে ১.৫ মাস। রুমি আসেনি এর মাঝখানে জেঠুর কাছে। জেঠু দেখা করতে গিয়েছিল, কিন্তু ও দেখা করতে চায়নি। ও কোনো যোগাযোগ রাখে না কারোর সাথে। এরকমই একটা দিন সকালে জেঠু উঠে বারান্দাতে বসে পেপার পড়ছিলেন। একটা ফোন আসে ল্যান্ডলাইনে। জেঠু ফোনটা তুলে কিছু কথা শুনেই অজ্ঞান হয়ে যান। রুমি আর নেই, মারা গেছে। প্রতিবেশীরাই পুলিশকে খবর দিয়েছিল। ওই বাড়িটা থেকে প্রচন্ড রকম পচা গন্ধ বেরোচ্ছিল। পুলিশ এসে দরজা ভেঙে রুমির দেহ আবিষ্কার করে। অস্বাভাবিকভাবেই মৃত্যুটা হয়েছে। পোস্টমর্টেমেও মৃত্যুর সঠিক কারণ বোঝা যায়নি। কিন্তু জেঠু জানে এটা কে করেছে। যে রুমিকে ওই বাড়ির সাথে একটা বাঁধনে বেঁধে দিয়েছিল, যার জন্য তার জেঠিমার, রুমি দুজনকেই হারাতে হলো। কিন্তু দুঃখের ব্যাপার, এই অশরীরীর সাথে লড়াই কে করবে? কত তান্ত্রিক কত তান্ত্রিক মৌলবি এসেও বাঁচাতে পারল না রুমিকে। জেঠু বারবার এই আফসোসটা করতে থাকে যে কেন তখন ওই কম টাকাতে পাচ্ছে বলে এই বাড়িটা জেঠু ভাড়া নিল। প্রতিবেশীদের কথা কেন অগ্রাহ্য করলো? এর থেকে ওরা মিদনাপুরেই থাকতো। অন্তত সবাই তো একসাথে থাকতো, সুস্থ থাকতো। এখন জেঠু আর বাড়ি থেকে বেরোয় না। মাঝে কাকা আর আমি গিয়েছিলাম জেঠুর বাড়ি। জেঠু একদম চুপচাপ হয়ে গেছে। শিবুর সাথে কথা হয়েছিল আমাদের। শিবু ওনাকে বিদেশে নিয়ে যাবে। এভাবে তো একা একা থাকা সম্ভব না। এটা ছিল আমাদের আজকের ঘটনা। একটু ভেবে দেখো কিভাবে একটা হাসি খুশি পরিবার এরকম ভাবে শেষ হয়ে যেতে পারে। আমরা অনেকেই অশরীরীদের উপরে বিশ্বাস রাখি না, কিন্তু এরকম ঘটনাগুলো কিভাবে ব্যাখ্যা করব জানি না। জেঠুর জন্য খুব খারাপ লাগে। মানুষটা এত চেষ্টা করেছিল অ্যাটলিস্ট রুমিকে বাঁচানোর, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে রুমিও তাকে ছেড়ে চলে গেল। এখন জেঠু শিবুর কাছে থাকে। ওখানে যে শিবু বলছিল যে জেঠু কিছু বন্ধু পেয়েছেন। এখন অনেকটা আগের থেকে ভালো আছেন জেঠু। আজকের এই ঘটনাটা আমি এখানেই শেষ করছি। এরকম একটা মর্মান্তিক ঘটনা যেটা কারুর জীবন পুরোপুরি বদলে দিতে পারে, সেরকম একটা ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমাদের ঘটনাগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা যদি নিজেদের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে চাও, তাহলে ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারো সত্যি ভৌতিক ঘটনা @gmail.com-এ। আবারও ফিরে আসবো আরও একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করতে। টিল দেন সবাই সুস্থ থেকো। টাটা, গুড নাইট।